আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। জুলাই আন্দোলন নিয়ে খুবই ইনফরমেটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং সেই পর্যন্ত অপেক্ষা করবেন যে পয়েন্টগুলো নিয়ে আমি আসলে আলোচনা করতে যাচ্ছি। পয়েন্টগুলো নিয়ে বলতে গেলে যদি হয় যে আমি দুটো পয়েন্ট নিয়ে আসলে দুটো পয়েন্টকে আমি মেজার করেছি। এই আন্দোলনের অগ্রভাগ কীভাবে ছিল, পিছন থেকে কারা কাজ করেছে এবং এই আন্দোলনটা কীভাবে সফলতা পেল, সেগুলোর পিছনে কথাগুলো কি, সেগুলো নিয়ে আসলে আলোচনা করব। হয়তোবা আপনারা এই বিষয়টা অনেকে জানেন, কিন্তু তারপরও আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো, একটু পুরো কথাটা শুনবেন। আসলে ভালো একটা টুইস্ট আছে, সেই টুইস্টের জন্য আমি আসলে কথাগুলো বলার চেষ্টা করছি। কোনো রাজনীতিবিদ কি ইনভলভমেন্ট ছিল না যে আন্দোলনে, তারপরেও কিভাবে একটি আন্দোলন এমন পর্যায়ে চলে গেল সেটা আসলে আমরা একটু জানার চেষ্টা করব। কিভাবে এই গতি চেঞ্জ হলো, কে এই নির্দেশনাগুলো দিল, কার গাইডলাইনে এই সামনের দিকে এগুলো এই আন্দোলনগুলো, সেই বিষয়টাই আসলে সবচাইতে মুখ্য বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। হয়তোবা এক একজন এক একভাবে বিশ্লেষণ করবে। কেউ বলবে এখানে ও কাজ করেছে, কেউ বলবে এখানে তারা কাজ করেছে, কেউ রাজনৈতিক দলের বিভিন্ন উইং ইউজ করছে। এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় কথাগুলো, চর্চাগুলো চলছে। আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব যে কোন জায়গায় আমরা আমাদের এই আন্দোলনটা সবচাইতে ভালো পিক করে গেছে এবং সেই জায়গাটা, সেই দুটো জায়গা আমি নির্ধারণ করেছি যে আলোচনা করার জন্য। এখন দেখেন, প্রথম পয়েন্টটা হলো রাজনৈতিক দলগুলো কিন্তু বলা যায় পুরোপুরিভাবেই একদম নিষ্ক্রিয় ছিল। 16 বছর অত্যাচার, নিপীড়ন এবং যে হামলা মামলা, এই জায়গা থেকে কিন্তু তারা বলা যায় যে পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। এই নিষ্ক্রিয়তা একসময় তাদেরকে পঙ্গুত্ব, একটা রাজনৈতিক পঙ্গুত্ব জায়গায় নিয়ে গেছে। সাংগঠনিক যে বলা যায় যে দুর্বলতা, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়েছি। বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা দলের এই অবস্থান আমরা দেখতে পেরেছি। এবং আরেকটা মজার বিষয় যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে তাদের মধ্যে থেকে যে ভাঙনের চেষ্টা, যে বিষয়গুলো কাজ করেছে, সেগুলো কিন্তু মোটামুটি দুর্বল হয়ে গেছে। এবং আন্দোলনের প্রথমের দিক থেকে এই আন্দোলন যে বিএনপি থেকেও বলা হয়েছিল বা জামাতের দিকেও বলা হয়েছিল বা বিভিন্ন দল থেকে বলা হচ্ছিল যে এটা আওয়ামী লীগের একটি রাজনৈতিক কুটচাল, এর মাধ্যমে অন্যান্য বিষয়গুলোকে আলাদা করে রাখার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু মোটামুটি চর্চার মধ্যে ছিল, তারা কিন্তু মোটামুটি অস্বীকার করেছে, এটা বলা যায়। কিন্তু এই জায়গাটা কাজ করলো কারা, এভাবে নেতাহীনভাবে এটা কাজ করলো কারা? এখানে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা যারা রেখেছে, প্রবাসে অবস্থানরত বেশ কিছু ব্লগার, যারা এক্স সাংবাদিক হিসেবে বাংলাদেশে কাজ করেছে, এমন কিছু লোক। তাদের কথাগুলো আসলে কন্ট্রোল করার মতো কোনো মেকানিজম তাদের সেই সরকারের কাছে কিন্তু ছিল না। সেই জায়গাগুলো কিন্তু বারবার পয়েন্ট আউট করে তারা কথা বলতে লাগলো। সরকারের বিভিন্ন দুর্বলতা, সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটি, সরকারের বিভিন্ন মেকানিজম তাদের থেকে বলা শুরু করলো। কারণ দেশে তো কেউ বলতে পারছে না। রাজনৈতিক লোকদেরকে তো আমি আগেই বললাম তারা শেষ করে রাখছে। তো কথা কারা বলছে? দেশের বাহিরের মানুষগুলো কথা বলা শুরু করেছে। কারা স্পেসিফিক্যালি যদি আমি বলি, পিনাকি ভট্টাচার্য কথা বলেছে, করক সরের কথা বলেছে, ইলিয়াসের কথা বলেছে, বাংলাদেশে অবস্থানরত রাজনীতিবিদ জাহিদ সাহেব কথা বলেছে। এছাড়া আরো বেশ কিছু ব্লগাররা কথা বলেছে। সেগুলো কিন্তু আসলে সোশ্যালি ইনফ্লুয়েসড হয়েছে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। এই আন্দোলনের শুরু থেকে বাংলাদেশের মানুষ যে ঝাঁপিয়ে পড়তে হবে, এই রাজনীতিকে ধ্বংস করতে হবে, যে রাজনীতি বাংলাদেশকে 16 বছরের পঙ্গুত্বর দিকে নিয়ে চলে গেছে। তো সেই জায়গা থেকে এই যে অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অথবা আমি যদি ব্লগার বলি, এরা কিন্তু বেশ মুখ্য ভূমিকা পালন করেছে যে মানুষকে উজ্জীবিত করা, মানুষের মাথায় বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া। এই জিনিসগুলো কিন্তু মোটামুটি তারা কাজ করে গেছে এবং খুব ড্রাস্টিক্যালি এটা ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যদি আমি নিজে বলি, আমিও কিন্তু এই বিষয়ে বেশ ইনফ্লুয়েসড হয়েছি। যে যদিও আমি এই সরকারের বিরোধিতা সবসময় করেছিলাম, তারপরও যে জায়গা থেকে একটা মেকানিজম কাজ করে, ব্রেনে একটা মেসেজ দেয়, এই মেসেজটা দেওয়ার কাজ কিন্তু তারা করেছে।
এবং আমরা অনেক কিছু জানতাম না বা আমাদের অনেক কিছু হয়তো বা নলেজের মধ্যে নেই, তারা এই মেসেজগুলো কিন্তু আমাদের দিচ্ছে। এবং প্রত্যেকটা মেসেজ, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যর যে প্রত্যেকটা মেসেজ কিন্তু বরাবরইভাবেই রাজনৈতিকভাবে হিট করছিল তখন, কারণ তাকে থামাতে পারছিল না। এবং এমন বাধ্য হয়েছে সরকার থেকেও পিনাকিকে নিয়ে বেশ কথা বলা হয়েছে, কনক সারাকে নিয়ে বেশ কথা বলা হয়েছে, ইলিয়াসকে নিয়ে বেশ কথা বলা হয়েছে। দ্যাট মিনস ইটস ম্যাটার। সরকারের যে প্রত্যেকটা বিষয় তারা অগ্রিমভাবে বলে দিচ্ছিল এবং সেটা হচ্ছিল। ভারতের সাথে তাদের সংযুক্তি কি অ্যাক্টিভিটি হচ্ছে, কিভাবে কাজ করছে, কিভাবে রাষ্ট্রযন্ত্র চলছে, পুলিশ দিয়ে কিভাবে বিষয়গুলোকে নিয়ে কাজ করছে, নির্বাচনকে কিভাবে তারা প্রহসন করছে, আর্মি কিভাবে কাজ করছে, এই পুরো বিষয়গুলো কিন্তু মোটামুটি তুলে ধরেছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের যে অর্থ লুট অথবা বাংলাদেশ থেকে যে অর্থগুলো চলে যাচ্ছে, এই পুরো বিষয়টাকে অগ্রিমভাবে বাংলাদেশের এই সিচুয়েশনটাকে বারবার তারা এক্সপোজ করার চেষ্টা করেছে এবং এটা বাস্তবিক অর্থে বারবার প্রমাণিত হয়েছে। এই জায়গা থেকে বলা যায় যে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই লোকগুলো বেশ মুখ্য ভূমিকা পালন করেছে। সেকেন্ড যে বিষয়টা আসছে, সেকেন্ড বিষয়টা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা আসলে পিক করে গেছে। এই আন্দোলনের মূল কোনো নেতা ছিল না। আমি এটাকে সেকেন্ড পয়েন্ট হিসেবে কেন বলছি একটু বোঝানোর জন্য আমি বলি। বিএনপি তখন যখন রাজনীতি হচ্ছিল তখন তাদের বিভিন্ন কল রেকর্ড প্রকাশ হচ্ছিল, খালেদা জিয়ার কল রেকর্ড প্রকাশ হচ্ছিল, যেটা কিনা ইসরায়েলের একটি প্রযুক্তি ব্যবহার করেছে পেগাসাসের মাধ্যমে। পেগাসাস একটা প্রযুক্তি যার মাধ্যমে আসলে কল রেকর্ডগুলো মানুষ কি কথা বলছে, বিশেষ ব্যক্তিবর্গের কথাগুলোকে তারা রেকর্ড করে নিত। বলা যায় যে একদম হিউম্যান হ্যাকিং টাইপের একটি কাজ তারা চালু রেখেছিল এবং এটা কিন্তু আসলে বেশ ভালো কাজ করতো। তারা জানতে পারতো যে তাদের বিরোধীদের কি অ্যাক্টিভিটি, তারা কি কাজ করছে, তারা কি প্ল্যান নিচ্ছে, তারা তাদের নেতৃত্বের সাথে কিভাবে কথা বলছে, পুরো বিষয়গুলো তাদের কন্ট্রোলে ছিল। এবং প্রত্যেকটা আন্দোলন যখন হতো তারা কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো বাড়িয়ে দিত। তার দরুন তাদেরকে কন্ট্রোল করা একটা সহজ কাজ ছিল। কিন্তু আমার বলার উদ্দেশ্য এখানে আসছে, এখন এই পয়েন্টটা এখনই এখানে আসছে। এখন কে নেতা ছিল, কারা নেতা ছিল, অ্যাকচুয়ালি কমেন্টসটা কোথা থেকে আসতেছে, কোথা থেকে এই কমেন্টগুলো আসতেছে, কোথা থেকে এই সুপ্রিমেসি পাওয়ারগুলো, সুপ্রিমেসি বলা যায় যে ডিসিশনগুলো কে নিচ্ছে, কোথা থেকে ডিক্লেয়ারগুলো আসতেছে, এই বিষয়গুলো কিন্তু তারা কোনোভাবেই ট্র্যাক করতে পারছিল না। কারণ স্পেসিফিক্যালি কে এই নেতা, কে এই লিড দিচ্ছে, এই জিনিসটা বলা যায় যে তারা ফেল করে গেছে। বলা যায় যদি একদম সরলীকরণ করি যে পরীক্ষায় প্রত্যেকবার আমার একই প্রশ্ন আসছে, কমন পড়ছে, বাট এবারের পরীক্ষায় সরকার তৎকালীন সময় পরীক্ষায় ফেল করেছে কারণ তাদের প্রশ্নগুলো কমন আসেনি এবং সে জায়গায় তারা আসলে লুজ করে গেছে। এই দুটো পয়েন্টকে আমি মূলত এই বিপ্লব যে বরাবরের মতো করে যে সফলতা অর্জন করেছে, যেটা কিনা 16 বছরে কোনো রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে করতে পারেনি, আমি এই দুটো পয়েন্টকে পয়েন্ট আউট করেছি। মূলত মানুষকে ফার্স্ট একটা উইং কাজ করেছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে, জনগণকে ইনভলভ করার জন্য জনগণের মাথায় বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলোই সবচেয়ে বেশি কাজ করেছে এই আন্দোলনকে অগ্রভাগে নিয়ে যাওয়ার জন্য। ছাত্র জনতা এবং তার মা, একটা মা তার ছেলেকে বলছে বাবা তুই যা। তাহলে কোন জায়গায় এই মানসিকতা সেট আপ হয়েছে? আমি মনে করি মানুষের একটা ক্ষোভ ছিল, সেই জায়গা থেকে মানুষকে আরেকটু বেশি অগ্রভাগে নিয়ে যাওয়ার জন্য যে কথাগুলো বলার দরকার ছিল, একটি আন্দোলনের মধ্যে যে যারা কথা বলবে সেই কথা বলার কাজটা করেছে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা ছিল, বা আমি যদি বলি যে ইনফ্লুয়েন্সার যারা ছিল, তারা এই কাজটা করেছে। আমি যাদের নাম করেছি, এছাড়া আরো অনেকে ছিল, অনেকে কথা বলেছে। আমি একটু যারা বেশি লাইমলাইট ছিল তাদের কথা ওখানে নিয়ে আসছি। আর সর্বশেষ যেটা, তাদের পরীক্ষা যে সঠিক ফলাফল করার জন্য যে নকলবাজি করে এসছে, এবার তাদের প্রশ্নটা কমন পড়েনি, নেতাকে আইডেন্টিফাই করতে পারেনি, তাদের আসল আন্দোলনের উদ্দেশ্য জানতে পারেনি, তাদেরকে ট্র্যাক করতে পারেনি। কিন্তু যাদেরকে ট্র্যাক করে যে 6 জনকে তারা নিয়ে গিয়েছিল, এর পরেও কেউ না কেউ নির্দেশনা দিচ্ছিল বাইরে থেকে, কেউ না কারো কমেন্ট চলছিল, কারণ স্পেসিফিক্যালি কোনো নেতা ছিল না। সেই জায়গা থেকে কন্ট্রোলটা কোথাও থেকে হচ্ছে বা কিভাবে আসলে বিষয়গুলো কাজ করছে সেগুলো কিন্তু কোনোবারই বুঝতে পারেনি তারা। সেই জায়গা থেকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে পুলিশ বাহিনী ছিল, যে গোয়েন্দা বাহিনী ছিল, সবাই ফেল করেছে। তো স্বাভাবিকভাবেই জনগণ যখন নেমে যায়, সেই জায়গাটা কোনো সরকারের প্রতি
সম্ভবই না যে এটাকে দমিয়ে রাখা যায়। তো আমরা এই যে জয়লাভ করেছিলাম এই দেশদ্রোহী আওয়ামী লীগের বিপক্ষে, তারা যে ভারতের কাছে আমাদের জাতিসত্তা যে সার্বভৌমত্বটাকে বিকিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে যে আমরা বের হয়ে আসছি এবং আল্লাহর অশেষ রহমত যে শেষ পর্যায়ে এসে একদম রেল যে ট্রান্সপোর্ট দিয়ে দেওয়া বাংলাদেশের উপর দিয়ে, যেটা ছিল মারাত্মক ডিসিশন, সেই সময়টাই তার কিছুদিন আগেই কিন্তু হয়েছিল এবং তার মাধ্যমে কিন্তু আমরা বিপজ্জনক দেশ হিসাবে এবং ভারতের সর্বোচ্চ আগ্রাসনের মধ্যে কিন্তু আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ সহমতে আমরা কিন্তু এই আন্দোলন, যাদের বলা যায় যে অকুত ভয়, যাদের সাহস আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে এবং একটি স্বাধীন ৭১-এর পরে যে স্বাধীনতা, পাকিস্তানের যে স্বাধীনতা, পাকিস্তান থেকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, তারপরে আবার ভারতের থেকে, ভারত যেভাবে আমাদেরকে গ্রাস করছিল, যে তাদের নিজের মতো সরকার বসিয়ে, সেই গ্রাস থেকে আমাদের রক্ষা আল্লাহ আমাদেরকে করেছে। এবং এই যে প্রাণগুলো ঝরেছে বা যারা এখন পঙ্গুত্ব বহন করেছে, তাদেরকে আবারও স্মরণ করছি, শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের অবদান এই জাতি কোনোদিন ভুলবে না, এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার এই আলোচনা শেষ করছি। যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন, যদি খারাপ লেগে থাকে তাও কমেন্টস করবেন। তবে আমার সাথে থাকুন, হয়তো বা আরও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।